হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমার নাম ফারিয়া ইসলাম। আমি আহ, হ্যালো। জি, জি, শুনতে পাচ্ছি। জি। আহ, বলুন। আমি ইসিডি নিয়ে রিসার্চ করতে চাচ্ছি। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বেসিক্যালি আমি রিসার্চ করতে চাচ্ছি সেফগার্ডিং নিয়ে, সেফগার্ডিং ইন ডে কেয়ার। আচ্ছা, ঠিক আছে, নোটেড। কাইন্ডলি আপনারা একটু রেসপন্স করবেন। আপনাদের রিসার্চ ইন্টারেস্টেড এরিয়াটা সম্পর্কে বলবেন, আপনাদের হচ্ছে অফিসিয়াল নেমটা বলবেন এবং বর্তমানে আপনারা কি করছেন সেই জিনিসটা বলবেন। অ্যাকচুয়ালি যদি হচ্ছে মিটিং এ রেসপন্স না করেন সেক্ষেত্রে তো আসলে আমরা কোনো ধরনের হেল্প তো কিভাবে করব যদি রেসপন্সটা আমাদেরকে না করেন। জি, আমরা কি এখন মানে কথা বলবো একে 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 নাকি শুরু? আমাকে হচ্ছে রিসার্চ ইন্টারেস্টেড এরিয়া এবং হচ্ছে আপনাদের অকুপেশনটা এবং অফিসিয়াল নামটা একটু বলে রাখুন, আমি সেটা নোট করে রাখছি। দেন বাকি অন্য কোশ্চেন যেগুলো থাকবে সেগুলো এসে আমাদের কাউন্সিলর যিনি আছেন উনি হচ্ছে আপনাদেরকে রিপ্লাই করবেন। না, এখন কি আমরা একে একে বলতে থাকবো এমন না, আপনারা কাউকে নাম বলবেন তারপরে হ্যাঁ, বলবে, আসলে সেটাই বলতে হ্যাঁ, চাচ্ছি। আপনারা বলতে পারেন, হ্যাঁ, মাইকটা একজন অন করে বলতে পারেন। আদাব। হ্যালো। জি, জি, বলুন। আমি ডক্টর সুশান্ত চৌহান বলছি। আমি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনাতে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে আছি। আমি রিসার্চ করতে চাই যে কৃষি, আপনাদের যে টপিক আছে এগ্রিকালচারের উপরে। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। জি, আহ, ওয়ালাইকুম আসসালাম। আমি শাহেদ আলম। আমি আছি হলো, আমি একজন ব্যাংকার। ইসলামী ব্যাংকে ছিলাম 10 বছর, এখন আছি বিডি ফাইন্যান্সে, ইসলামিক ডিভিশনে। বেসিক্যালি আমার কিছু রিসার্চ পেপার আছে ইসলামিক ব্যাংকিং, এথিক্যাল ফাইন্যান্স, সাস্টেনেবল ফাইন্যান্স, ব্লকচেইন, এই টাইপের ইস্যুতে, মাইক্রো ফাইন্যান্স। অলরেডি 4টা পেপার পাবলিশড হয়েছে। এখন আমি বেসিক্যালি আপনাদের ইকোনমিক অ্যান্ড সাস্টেনেবল ফাইন্যান্সের যে টপিকটা আছে এই টপিকে এখন আপাতত ইন্টারেস্টেড। এবং ভবিষ্যতে যদি এমন হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ব্লকচেইন এগুলো যদি আপনারা ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের ইন্টিগ্রেশনে কোনো রিসার্চ হয়, সেক্ষেত্রে ওইগুলোতে আমি থাকতে যাচ্ছি। জি, থ্যাংক ইউ। জি, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা জি, যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি, জি, শুনতে পাচ্ছি। আমি ডক্টর আল আসমাউল হোসনা বলছিলাম। আমি পাবনা মেডিকেল কলেজে আছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টে। তো আমি বেসিক্যালি পাবলিক হেলথে লোক। তো হচ্ছে আমার আর্টিকেল আছে যদিও, তারপর আমি হচ্ছে পাবলিক হেলথ রিলেটেড কিছু টপিকের উপর আর কি রিসার্চ করতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, নোটেড।
জি, আর বাকিরা হচ্ছে একটু রেসপন্স করবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। সবার কি শেষ হয়েছে? স্যার সবাই তো রেসপন্স করেন নাই, বেশ কিছুজন মেসেজ করেছেন আর কয়েকজন বলেছেন। হ্যাঁ, মোটামুটি সবাই বলেছেন। ওকে, তাহলে আমরা শুরু করি, আর দেরি না করে আমরা শুরু করি। আমি চিফ অ্যাডভাইজার রাইটিং এক্সপার্টের, আমাদের সিস্টার কনসার্ন হচ্ছে আইআরসিবি। এটা আমরা নিউলি শুরু করেছি, আপনারা হয়তো বা জানেন। তো যাই হোক, আমরা রিসার্চ করার জন্য বেসিক্যালি সবাই একসাথে হয়েছি এবং সবাই রিসার্চে ইন্টারেস্টেড, এই বিষয়টা আমরা বুঝতে পারছি। সো রিসার্চের এরিয়া আমি অনেকগুলোই শুনলাম। জারিন যদি আবার একটু ফলো ব্যাক করেন যে কি কি রিসার্চ এরিয়া নিয়ে বেসিক্যালি আজকে কথা বলা যায়। আচ্ছা, পাবলিক হেলথের জন্য বলেছিলেন, সোশ্যাল সায়েন্সের জন্য বলেছেন এবং হচ্ছে এগ্রিকালচার নিয়ে ইন্টারেস্টেড। আচ্ছা, এর বাইরে যেটা দেখতে পাচ্ছি আপনার বিজনেস ফিল্ডের একজন আছে, সাস্টেইনেবল বিজনেস মডেল আর হিউম্যান রাইটস ল ফিল্ডের একজন আছে, জি, আর এগ্রিকালচার। আমার আমার ফিল্ড কিন্তু ইসিডি, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। আচ্ছা, এর বাইরে কেউ কি আছেন এমন যে তার ফিল্ড আমাদের জানাতে এখনো ইনফরমেশন আমরা পাই নাই বা জানাতে পারেন নাই? ঠিক আছে, আমরা যদি শুরু করি, সেটা হলো আমরা কিছু বেসিক কোশ্চেনগুলো আমরা নিব। সবার যে কোশ্চেন থাকবে রিসার্চ প্রজেক্ট সম্পর্কে, এই কোশ্চেনগুলো আমরা একটু আমরা আগে ডিসকাস করব, তারপরে আমরা কিছু কোশ্চেন নিব, সেগুলোর অ্যান্সারও করব। আমরা বেসিক্যালি কিভাবে কাজ করি সেই কোশ্চেনটা নিয়ে আমরা এখন একটু আলাপ করব। আমাদের আইআরসিবির মূলত কাজের প্ল্যান হচ্ছে এরকম। আমরা ফার্স্ট অফ অল একটা প্রজেক্ট ধরে নিলাম, আমরা পাবলিক হেলথের একটা প্রজেক্ট আমরা শুরু করব। সেখানে 5 জন অথর এবং 5 জন কো অথর এবং একজন অথর থাকবেন। যিনি অথর তিনি মূল রিসার্চার। সো সেই হিসাবে আমরা যদি পাবলিক হেলথের একটা প্রজেক্ট শুরু করি, সাপোজ আমরা একটা ধরে নিলাম, বিভিন্ন ফিল্ডের হতে পারে, আমরা ধরে নিচ্ছি যে পাবলিক হেলথের একটা প্রজেক্ট আমরা শুরু করব। তো তাহলে পাবলিক হেলথের প্রজেক্টের শুরু করতে হলে আমাদের ফার্স্টেই লাগবে রিসার্চের টাইটেল। তো সেই হিসেবে সেখানে যারা অথর এবং কো অথর হিসেবে থাকবে তাদের রিসার্চ ইন্টারেস্টগুলো আমরা আবার স্পেশালি জিজ্ঞেস করব যে তাদের ইন্টারেস্ট এরিয়া কোনটা। ওই অনুযায়ী আমরা রিসেন্টলি যে রিসার্চগুলো হয়েছে লাস্ট 2 ইয়ার বা 3 ইয়ার্সের, সেই রিসার্চের
এরিয়াগুলোকে আমরা এক্সপ্লোর করব। ইন্টারন্যাশনাল যে রিসার্চ পেপার আছে যেগুলোকে আমরা লিটারেচার বলি, সেগুলো আমরা প্রাইমারিলি রিভিউ করব। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, মনে হয় আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই। কেউ না দেখতে পারলে সেটা বলবেন। আর একটা বিষয়, যখন আমরা প্রাইমারিলি সেই রিসার্চগুলা এক্সপ্লোর করব, রিসার্চ পেপারগুলো, আমরা কি বের করতে ট্রাই করব যে রিসার্চ গ্যাপ কোথায় আছে। এই রিসার্চ গ্যাপ বের করার জন্য আমরা অনেকগুলা পেপার পড়ব, ঠিক আছে। এখানে এই রিসার্চ গ্যাপ বের করাটাই হলো মূল কাজ। তারপরে ওই গ্যাপের উপরে বেস করে টাইটেলটা ডেভেলপ হবে। গ্যাপের উপরে বেস করে টাইটেল ডেভেলপ হলে আমরা 10টা বা 20টা টাইটেল আমরা সামনে নিয়ে আসলাম। সেখান থেকে একটা টাইটেল ফিক্সড করবে। সেই টাইটেল ফিক্সড করার জন্য সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে কার ডিসিশনের? এই পুরা প্রজেক্টে যিনি হলো মেন অথর, যিনি মেন রিসার্চার, তার। এটা একটা বিষয়। আর ফার্স্টে আমি একটু কথা বলে নেই একটা আর একটু ক্লিয়ার হওয়ার জন্য। আইআরসিবি বেসিক্যালি আমরা এখানে কিভাবে কাজ করছি? আমরা কাজ করছি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসাবে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে। কার সাথে? একটা রিসার্চ প্যানেলের সাথে। রিসার্চ প্যানেলে কারা থাকবে? একজন অথর থাকবে এবং 5 জন কো অথর থাকবে। এনারাই কিন্তু মূলত রিসার্চার। আমাদের অর্গানাইজেশনে যারা আমরা মেন্টর হিসেবে থাকবো, আমরা সবাই অ্যাসিস্ট্যান্ট। তো অ্যাসিস্ট্যান্ট একজন রিসার্চারের সাথে কাজ করবে, রিসার্চ প্যানেলের সাথে কাজ করবে। রিসার্চ প্যানেল সকল রিসার্চের ডিসিশন নেবে। রিসার্চের ডিসিশন কে নেবে? রিসার্চার নেবে। তাহলে রিসার্চার যদি ডিসিশন নিতে ক্যাপাবল না হয়, সেক্ষেত্রে তার ফার্স্টে উচিত হবে রিসার্চের নলেজ বা ট্রেনিং করা, তারপর রিসার্চ শুরু করা। সে সময় যদি শুরু করেও তিনি ফাইনালি ডিসিশন না নিতে পারে, আমরা হয়তো তাকে হেল্প করতে পারি বা ডিসিশন নিতে সাজেস্ট করতে পারি, কিন্তু ফাইনাল ডিসিশন রিসার্চারকে নিতে হবে। আদারওয়াইজ কাজটা কিন্তু আনইথিক্যাল ওয়ার্ক হিসাবে গণ্য করা হবে ইন্টারন্যাশনাল। এই যে পোর্শনটাতে আমরা কাজ করবো অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনাদের সাথে, এটা আমরা একটা এগ্রিমেন্ট করে নিব আগে, যে আমাদের অর্গানাইজেশন একটা রিসার্চ প্যানেলের সাথে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে। তাহলে এখানে মূল রিসার্চ প্যানেলে যারা ছিল তাদের সবারই নাম এখানে থাকবে, বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের অর্গানাইজেশন থেকে যারা ছিল সবার নাম থাকবে, এবং ওই বিষয়টা আমরা ক্লিয়ার করে ফেলবো যে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা আপনাদের সঙ্গে কাজ করেছি, যাতে পরে এটা ইথিক্যাল কোনো ক্লেম না আসে যে এটা একটা রেডিমেড প্রজেক্ট ছিল। জি, এই পয়েন্টটা যদি ক্লিয়ার হয় তাহলে এখানে আসেন। আমরা কি করলাম? আমরা অ্যাসিস্ট্যান্ট প্যানেল যেটা করলাম, আমরা রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করে রিসার্চের টাইটেল ডেভেলপ করলাম। সেখান থেকে আমরা 10টা টাইটেল সামনে নিয়ে আসলাম। নিয়ে আসলে এখান থেকে রিসার্চ প্যানেল কি করবে? একটা টাইটেল ফিক্স করবে। সেইটার সাথে ম্যাচ করে যত লিটারেচার আছে সেগুলা কালেক্ট হবে এবং সেগুলা রিভিউ হবে। এই প্রথম মাসে যে বেসিক কাজগুলা হচ্ছে, এই কাজগুলা আমরা মাস শেষে বসে একটা মিটিং করব। মিটিংয়ে আমরা আমাদের আউটপুটগুলো শেয়ার করব পুরো প্যানেলের কাছে, এবং ওরা আমাদের থেকে এই বিষয়টা বুঝে নেবে। বুঝে নিয়ে কাজ কিন্তু শেষ না, সেটা বাসায় ওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক করতে হবে বা রিভাইজ করতে হবে। সেটা আপনি উইকলি 3 আওয়ার্স আর 5 আওয়ার্স, এটা যার যার মতো করে কম বেশি সময় নিয়ে এটা রিভাইজ করবেন, যে কোথাও কারোর কোনো কনফিউশন আছে কিনা বা অবজারভেশন আছে কিনা। সেই বিষয়গুলো নিয়ে পরের মিটিংয়ে আবার আমরা যখন বসবো তখন আমাদেরকে বলবেন, আমরা সেই বিষয়টা আবার ক্লিয়ার করব। তো এইটা হলো যে একটা পার্ট। এই ফার্স্ট মান্থে যদি কারোর যখন রিসার্চ ওয়ার্ক আমরা শুরু করব, কারোর যদি মনে হয় তার রিসার্চের নলেজ কম আছে বা রিসার্চের মেথোডোলজি এবং ডেটা অ্যানালাইসিস সম্পর্কে তার নলেজ নাই, তাহলে সে আমাদের যে কোর্সগুলো প্রত্যেক মাসে রান হয় সেখানে সে এনরোল করে ওই কোর্সগুলো করার ট্রাই করবে। না হলে কি হবে অসুবিধা? আমরা যতই কাজ করি, যতই বুঝাই, যদি 5 জন প্যানেলে বা 6 জন থাকে, এর মধ্যে যদি 2 জন না বোঝে, তাহলে ওই 2 জন কিন্তু আমরা যতই ভালো বুঝাই, তারা ওই বেসিক না জানলে কিন্তু মূল পয়েন্টটা ধরতে পারবে না রিসার্চে। তো এটা একটা পয়েন্ট, যে আমরা কাজ করে আমরা বুঝাই দিলাম, কিন্তু আপনার যদি বেসিক না থাকে রিসার্চের সম্পর্কে আইডিয়া, বেসিক আইডিয়া না থাকলে ওই কাজটা আপনারা বুঝতে পারবেন না। তো যাদের বেসিক আইডিয়া নাই তাদের বেসিক আইডিয়াটা আগে গ্রো করা দরকার। তাহলে আমরা এখানে কাজ করে পার্ট যখন বুঝাই দিব, আপনি তখন সেইটা থেকে অবজারভেশন অ্যারাইজ করতে পারবেন, আপনার কোশ্চেন অ্যারাইজ করতে পারবেন, বা আপনার কনফিউশনগুলো ক্লিয়ার করতে পারবেন। সো নেক্সট মান্থে আমরা কাজ করবো হলো ইন্ট্রোডাক্টরি পার্ট এবং মেথোডোলজি পার্ট। সো এইটা যখন কাজ শেষ হবে, সেম ভাবে আমরা কাজের ইনফরমেশন বা আউটপুটগুলো শেয়ার করব মাস শেষে মিটিংয়ে বসে সবার সাথে।
তখন যাদের যে কনফিউশন বা অবজারভেশন আছে সেগুলো নিজের মতো চেক করে পয়েন্ট আউট করে আমাদের সাথে আবার পরের মাসের মিটিংয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এভাবে পার্ট টু পার্ট কাজ হবে এবং কাজ 9 মাস পরে আমাদের পেপারটা রেডি হবে। এখানে ডেটার বিষয়ে একটা কথা বলে ফেলা ভালো, আমরা সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করব, কিন্তু যদি কোনো রিসার্চ প্যানেল মনে করে তাদের কাছে প্রাইমারি ডেটা অ্যাভেলেবল আছে, তাহলে তারা যদি আমাদেরকে ডেটা দিতে পারে আমরা প্রাইমারি ডেটা নিয়ে ওয়ার্ক করতে ইন্টারেস্টেড, ঠিক আছে। আদারওয়াইজ সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ হবে। আর কাজ যখন শেষ হবে তখন আমাদেরকে জানাতে হবে কোন ধরনের পেপারে যাবেন, সে অনুযায়ী পেপার ডিসিশন এই পেপার শর্টলিস্ট করে আমরা ইন্টারন্যাশনাল পেপারগুলো দেখে শর্টলিস্ট করে আমরা নিয়ে আসলাম সামনে 10টা বা 5টা সেল হবে। সেটা থেকে আপনারা একটা ফিক্সড করলেন, Q3 বা 4 এর কথা তো আমরা বলছি, সে অনুযায়ী একটা ফিক্সড করলেন। তারপরে ওরা তো রিভিউতে একটা টাইম দিবে, পেপার দিলেই তারা পাবলিশ করে দিবে না, তারা রিভিউ করবে 3 জন প্রফেসর। সেক্ষেত্রে ওই রিভিউ টাইমটা হতে পারে আপনার Q4 লেভেলের জার্নাল হলে এটা 4 মান্থ থেকে 6 মান্থ, আর Q3 লেভেলের জার্নাল হলে 6 মান্থ থেকে 8 মান্থ। এই টাইমটা তারা রিভিউ করবে, এই টাইম পরে তারা বলতে পারে আপনাদের পেপারটা রিজেক্ট, আমরা যে কাজ করলাম এটা তারা রিজেক্ট করতে পারে, তারা অবজারভেশন দিতে পারে বা কারেকশন দিতে পারে বা তারা অ্যাকসেপ্টও করতে পারে। সো এটা রিসার্চের খুব জেনারেল একটা ইনফরমেশন যে এরকম হতেই পারে। তো সে অনুযায়ী কাজ করতে হবে, আবার তাদেরকে পাঠাতে হবে, সেটা আমরাই কাজ করব, আবার তাদেরকে পাঠাবো। তো এটা মোটামুটি একটা চলমান প্রক্রিয়া। তো আমরা ধরে নিতে পারি যখন আমরা ওদেরকে পাঠাবো, ওরা অবজারভেশন অনুযায়ী কাজ করে দিলে সেটা 1 বার বা 2 বার বা 3 বার তারা হয়তোবা এটা তাদের পছন্দ হবে। কারণ আপনি এটা জানেন হয়তোবা যে রিসার্চ ওয়ার্ক কখনো একবারে একটা জার্নালে দিয়ে পাবলিশ হয় না, তাদের যে প্যানেল থাকে, এডিটর প্যানেল এবং রিভিউয়ার প্যানেল, এরা এটা কারেকশন দিবেই। এটা খুব ভেরি সিম্পল, আমাদের লং টাইম কাজের অভিজ্ঞতায় আমরা যেটা দেখতে পাই। তো বেসিক্যালি সেটা অনুযায়ী কাজ করতে হবে, আবার তাদেরকে পাঠাতে হবে। সো আমাদের এখানে একটা এগ্রিমেন্ট হবে, যেটা আমরা বললাম রিসার্চের এগ্রিমেন্ট একটা, আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যে বিষয়টা এখানে যারা থাকবো তারা হচ্ছে রিসার্চার প্যানেল থাকবে এবং অ্যাসিস্ট্যান্ট প্যানেল থাকবে, যারা অ্যাসিস্ট করবে। সবাই এখানে 1-to-1 কানেক্ট থাকবে এবং যত ডিসকাশন সব এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই মোটামুটি হবে। তো এই হলো যে টোটাল সিনারিও। এখন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা বললে সে অনুযায়ী আমি কিছু অ্যান্সার করতে পারতাম। আচ্ছা, রিসার্চাররা যদি চায় সেক্ষেত্রে কি এই যে 9 মাসের যে টাইম ফ্রেম, এটাকে কমিয়ে আনা সম্ভব? কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। বেসিক্যালি আমাদের টাইম ফ্রেম এটা করা কেন, কারণ আমাদের তো অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়। সো রিসার্চের প্যানেল এটা যদি কমাতে চায় সেক্ষেত্রে পেমেন্টের ইস্যু এখানে চলে আসবে। হ্যাঁ, এখানে একটা বাজেট আছে, তো বাজেটটা মূলত অ্যাসিস্ট্যান্টরা কি হিসেবে টাকাটা নিচ্ছে, এখানে টাকাটা হচ্ছে মূলত টাইম ভ্যালু অফ মানি। সো টাইম কমালে আমরা বেসিক্যালি ওই পেমেন্টটাও দেখা যাবে যে হচ্ছে একটু বাড়বে বা কমবে। সো যেহেতু ওইটা একটা সমস্যার মধ্যে পড়ে যাবে, অনেকেই 5-6 জন থাকবে, এক একজন এক এক রকম ডিসিশন নিবে। সো এইটা মোটামুটি আমরা ফিক্স থাকবো, এই ডিসিশন থেকে আপাতত চেঞ্জ করার কোনো সুযোগ আমরা দেখছি না। তার মানে তো আমার একটা পেপার মানে স্টার্টিং টু এন্ডিং মানে পাবলিশ হওয়া পর্যন্ত তো প্রায় 1 বছর প্লাস হয়ে যাবে এই টাইমলাইন অনুযায়ী। রাইট রাইট। রিভিউয়ার প্যানেলে আমি সাবমিট করব, ওখানে রিভিউ করবে, আমরা আবার কাজ করব, আবার সাবমিট করব, মানে পাবলিশ হওয়া অলমোস্ট 1 বছর থেকে 1.5 বছর সময় লাগবে। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক। জি, আর কোনো কোশ্চেন আছে অন্য কেউ? জি জি, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, আমি আজিম বলছিলাম। আসসালামু আলাইকুম। এখন তো আমরা আগের মিটিংও হ্যাঁ কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের ওই যে যখন আমরা রিসার্চ করব বা আমাদের কত সোশ্যাল সায়েন্সে আরো কি পরিমাণ টাকা আমাদের ইনভেস্ট করতে হতে পারে অন অ্যান এভারেজ? ডেটা যদি সেকেন্ডারি হয় তাহলে তো আদার কোনো কস্ট নেই। প্রাইমারি হলে আপনারা যদি ডেটা দিতে পারেন, রিসার্চ প্যানেল যারা থাকবে তারা যদি ডেটা কালেক্ট করে দিতে পারে তাহলে আমাদের কোনো কষ্ট হচ্ছে না। সো আমরা আদার কোনো চার্জ করব না, চার্জ হবে না আর কি। আচ্ছা আচ্ছা,
বুঝতে পারছেন? সেক্ষেত্রে ধরেন ওই পাবলিকেশনের সময় আপনারা যদি ডিসিশন নেন পেইড জার্নালে যাবেন, তাহলে ওই পাবলিকেশনের চার্জটা ওদেরকে দিতে হবে জার্নালে। আদারওয়াইজ আচ্ছা যদি আপনি আচ্ছা নন পেইড জার্নালে যান তাহলে তো কোনো চার্জ নেই। ঠিক আছে। আমি আচ্ছা যে আরেকটা ডিসিশন এখানে যে সিনারিওটা দেখালাম সেটা বেসিক্যালি নন পেইড জার্নালেই, কারণ পেইড জার্নাল তো অনেক কম সময় লাগে, আপনারা জানেন এটা খুব বেশি হলে 2 মাস থেকে 3 মাসের মধ্যে পেইড জার্নালে Q2 3 এগুলো ম্যাক্সিমাম 2-3 মাসের মধ্যে পাবলিশ হয়ে যাবে মিডল ক্লাস জার্নাল। আচ্ছা আচ্ছা, আমার একটু জানার ছিল যে পেইড চ্যানেলের ব্যাপারে। হ্যাঁ, আমি যেটা শুনেছি, আমার একটা শোনা কথা তো জানি না আসলে, যে আমরা যখন একটা আর্টিকেল পড়তে যাই, কিছু কিছু দেখা যাচ্ছে যে সরাসরি ওপেন হয়, কিছু কিছু সরাসরি ওপেন হয় না, আমাদেরকে পারচেজ করতে বলে। তো এই ক্ষেত্রে আমি যেটা শুনেছি, পেইড জার্নাল হলো এটা যিনি পড়বেন উনি পড়তে পারেন। আর যিনি পেইড আনপেইড জার্নাল হয়, তাহলে সেটা হচ্ছে যে যিনি পড়বেন তাকে পারচেজ করতে হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যখন একটা আর্টিকেল পড়তে যাই, আমি তো আসলে যখন যেটা ওপেন হচ্ছে না পারচেজ করতে হয়, এটা আমি পড়তে চাই না। এই ক্ষেত্রে তো মনে হয় পেইড জার্নালটাই হচ্ছে আমাদের মনে হয় যে বেটার আর কি। যদি পাবলিশ করতে যাই, আমার সাইটেশনের যেহেতু একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে তো অবশ্যই আমাকে পেইড জার্নালের দিকে যেতে হবে নাকি? হ্যাঁ, পেইডে গেলে ব্যাপারটা আপনার সাইটেশনের পরিমাণ বাড়বে, হুম হুম নন পেইডে গেলে সাইটেশন কমবে, যেহেতু ওইটা অনেকেই অ্যাক্সেস থাকবে না, পড়তে পারবে না, সো এটা সাইটেশনের পরিমাণটা কমবে। আচ্ছা আচ্ছা একটা মানে ধারণা নেওয়ার জন্য, এই যে আপনারা জি বললেন যে প্রাইমারি ডেটা যদি আমরা দিয়ে দিই, সেক্ষেত্রে তো আর ডেটা আমাদেরকে কোথাও থেকে কালেকশন করতে হচ্ছে না বা পে করতে হচ্ছে না, তাই না? জি জি তো নর্মালি প্রাইমারি ডেটা তো আমরা আসলে পাবো না, কিনেই করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, যদি আমরা রিসার্চ পেপারটাকে একটু মানের করতে চাই। সেক্ষেত্রে মানে আনুমানিক কেমন খরচ হয় যে যদি আমরা প্রাইমারি ডেটাটা কালেকশন করতে চাই পে করে? এটা খরচ এখানে তো আসলে একটা ভেরিয়েবল কস্ট, এর মধ্যে কি কি ইনক্লুড হতে পারে? এর মধ্যে ইনক্লুড হতে পারে আমাদের টিমকে ফিল্ডে নিয়ে যাওয়া, নিয়ে আসা। আমাদের ধরেন যদি আপনার ডেটার এরিয়া হয়, আমরা যেমন একটা কাজ করতেছি রোহিঙ্গা ক্যাম্প, তো রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া আসা, ওখানে থাকতে হচ্ছে, একরকম কস্ট। আপনি যদি বলেন যে না আমাদের অফিস লালমাটিয়ায়, আপনি লালমাটিয়া থেকে প্রাইমারি ডেটা কালেক্ট করতে পারছেন, তাহলে তো ওই অ্যাকোমোডেশনও লাগছে না, ওই ট্রান্সপোর্টেশনও লাগছে না। সো এটা ডিপেন্ড করে কোথায় যাচ্ছি বা কি করতেছি। সো এটা তো ফিক্সড বলাটা টাফ, সবে বাট এখানে অ্যাড হবে হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন, অ্যাকোমোডেশন, রেমুনারেশন এবং সিকিউরিটি, এই বিষয়গুলো। এটা ডিপেন্ড করবে এরিয়া টু এরিয়া, এটা কম বেশি হবে। আচ্ছা আরেকটা বলছিলেন যে আপনাদের এই 9 মাসের যে জার্নি, এই পেপারগুলো বেসিক্যালি Q3-4 যাবে, বাট উইদাউট পেমেন্টে যাবে, এমনটাই তো আপনাদের প্ল্যান নাকি? হ্যাঁ, আমরা সবসময় চাই নন পেইডে দিতে, কিন্তু ডিসিশন তো আমরা বললাম তো যে আমাদের কোনো ডিসিশন নাই এখানে, আচ্ছা রিসার্চার প্যানেলই ডিসিশন নিবে তারা পেইডে যাবে নাকি নন পেইডে যাবে। বেসিক্যালি ওই রিসার্চ শেষ হলে তখন ডিসিশন দেখবেন সিচুয়েশনের উপরে বেস করে চেঞ্জ হবে। আপনি ফার্স্টে এক ডিসিশন নিয়ে আগাবেন, 9 মাস ওয়েট এক্স্যাক্টলি করার পরে যখন রিসার্চ শেষ হবে তখন কেউ চাইবে না যে এটা আরো 6 মাস বসে থাকে, তখন সবাই এক্স্যাক্টলি তাড়াহুড়া করবে কত আর্লি পাবলিশ করা যায়। আমরা প্রিভিয়াস সিনারিও থেকে বলছি আর কি। জি থ্যাংক ইউ। জি এখন আমি যেটা বললাম ইসিডি তে করব, বাট আমি যতদূর দেখলাম মানে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে এই রিলেটেড ফিল্ডে আসলে তো আমি কাউকে দেখছি না। সো যদি আমার সাথে আমি লেটস সে সেকেন্ড কো অথর থাকতে চাচ্ছি, সো ইন দ্যাট কেস যদি আর কাউকে নাও পাওয়া যায় এই রিলেটেড ফিল্ডে, তখন কি করা? কাউকে না পেলে তো আসলে টিম রেডি না হলে কাজ করা টাফ। সেক্ষেত্রে আমরা যেটা বলেছি আগের মিটিং, যদি কো অথর সবাই ফিল হয়ে যায়, ফুল হয়ে যায়, অথর না পাওয়া যায়, আমরা 1 মাস ওয়েট করব, না পেলে আমরা প্রজেক্ট 1 মাস পরে রান করবো এক। বাট আপনি যদি একজনই থাকেন প্রজেক্টে, একজন অথর বা কো অথর, সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করে ফেললে ওই পেমেন্টটা আমরা ব্যাক দিতে হবে, এছাড়া আসলে আমাদের আর কিছু করার নেই যদি কেউ অ্যাড না হয়। ওকে। জি, আমরা আরো কয়েকটা কোশ্চেন নিচ্ছি যদি আরো কেউ কথা বলতে চান। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যে অ্যাডটা দিচ্ছেন,
সেখানে লেখা আছে কোয়ালিটেটিভ ডাটা অ্যানালাইসিস। তো স্টাডিগুলো কি সবগুলোই যে কোয়ালিটেটিভ হবে এমন কোনো ব্যাপার আছে কি? কোয়ান্টিটেটিভ স্টাডিও তো হতে পারে হ্যাঁ, নাকি? আপনি এটা একটা খুব ভালো পয়েন্ট বলছেন। এটা আমরা অনেকদিন ধরে চেঞ্জ করবো ভাবতেছি। আসলে আমরা ওই টার্গেট আমাদের ঠিক হচ্ছে না। ওইটা দেখা যাচ্ছে অনেক রিসার্চার প্যানেল চাচ্ছে যে মিক্সড মেথড, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ একটু থাকবে। তো এটা আসলে ওই মেথোডোলজিটার উপরে ডিপেন্ড করে যে আমরা ডেটাগুলো কিভাবে পাচ্ছি, ওইটা কোনটাতে যাব। এটা বেসিক্যালি যখন মিটিং এ আমরা ফাইনালি পুরো প্যানেল বসবো, তখন ডিসিশন একটু এদিক ওদিক রিসার্চের উপরে বেস করে করতে হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, শুধু তো ওইটা একটা ওই আপনার quantity। এরিয়া ওয়াইজ যে যে রিসার্চ টিমটা হবে, যে কো অথরের যে টিমটা, ওনারা বসে মানে ওই মিটিং এ ডিসাইডেড হবে যে হ্যাঁ, মেথোডোলজিটা কেমন হবে, মানে কিভাবে কোন। হতে পারে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, ওই অ্যাডে আরেকটা জিনিস যেটা দেখলাম যে Q3 and Q4 জার্নালে হ্যাঁ, পাবলিশ করার খরচ পার ওয়ার্ড সামথিং লাইক দিস, এরকম কিছু একটা দেখছি। হ্যাঁ। তো আমাদের সে যে পেপারটা আমরা পাবলিশ করব, সেখানে যারা কো অথর থাকবেন তাদেরও যদি বেশ ভালো একটা কন্ট্রিবিউশন থাকে, আর এটার কোয়ালিটি যদি ভালো হয় পেপারটার, তাহলে তো এটা আমরা ইভেন Q2 তেও তো আমরা টার্গেট করতে পারি, যে মানে ওয়াই Q3 আর Q4ই হইতে হবে এমন কি কথা? আচ্ছা, এটা যখন আমরা ফার্স্ট থেকে কাজ শুরু করব, তখন ওখানে ধরেন Q2 লেভেলের একটা রিসার্চের কি ইফোর্ট হতে পারে, কেমন ইফোর্ট দিতে হয়, সেটা আমরা জানি। আপনিও জানেন নিশ্চয়ই, যদি রিসার্চের অভিজ্ঞতা থাকে। সো আমরা Q3 বা 4 এটা করার প্ল্যানটা হচ্ছে, অনেকগুলা জার্নাল দেখবেন 6 মাস Q4 এ থাকে, আবার 2 মাসের জন্য Q3 তেও চলে যায়। আবার ওদের জন্য ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং হয়, ওইটা আবার Q4 এ চলে আসে। সো Q3 4 এটা ফিক্সড করা খুব টাফ। Q3 জার্নালে আপনি এবছর পাবলিশ করলেন, পরের বছরে যে দেখবেন এটা 3 তে নাই, এটা 4 এ চলে আসছে র্যাঙ্কিং। সো এটা আসলে এই জন্য Q3 4 ধরা হয়েছে। আর Q2 এর জন্য কাজ করতে গেলে আপনাকে বেসিক্যালি আরো অনেক বেশি ইফোর্ট দিতে হবে। বুঝতে পারছেন? ওই ইফোর্ট এই অ্যাসিস্ট্যান্ট প্যানেলকে আমরা ওইভাবে সাজাইছি যারা Q3 এবং 4 লেভেলের জন্য কাজ করতে পারে। তাহলে এটা তো একটা ড্রব্যাক কোশ্চেন আছে? অন্য কেউ কোনো কোশ্চেন করতে চাচ্ছে? ঠিক আছে, যারা হয়তোবা পরে জয়েন করেছেন, ভিডিওটা আপনারা ইসে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমরা ওখানে শেয়ার করে দিব ওভারঅল বিষয়গুলো নিয়ে। আবার পরবর্তীতে হয়তোবা কোনো মিটিং এ আমাদের কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।